রেডি স্টার্ট। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম, সুস্বাগতম। আমাদের আজকের বিষয় হচ্ছে একাদশ অধ্যায়ে খনিজ সম্পদ জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম নিয়ে কথা বলবো আমরা। আমরা 17 মার্চের আগে আমরা কিছু অধ্যায় নিয়ে কথা বলেছিলাম। এই একাদশ অধ্যায় খনিজ সম্পদ একটু ওয়েট, আতিক স্যার, একটু ওয়েট। আতিক স্যার, আতিক স্যার, এই স্যার, আতিক স্যার, এই মঞ্জু ভাই, ও একটু মোবাইল দোলাই, একটু মোবাইল দোলাই। আচ্ছা, আপনি দেখতেছেন না? একটু লাগবে এটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, খনিজ সম্পদ জীবাশ্ম নিয়ে কথা বলবো আমরা। তোমরা একাদশ অধ্যায়ের খনিজ সম্পদ জীবাশ্ম সম্পর্কে আজকে জানবে। এই অধ্যায়টা পড়ে তোমরা কি কি বিষয় জানতে পারবে সেই বিষয় সম্পর্কে আজকে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে এই অধ্যায় পড়ে আমরা কি জানবো সেই বিষয় সম্বন্ধে আমাদের একটু ধারণা নিতে হবে। জীবাশ্ম জ্বালানির আমরা যেহেতু এই অধ্যায়টা নিয়ে কথা বলবো, খনিজ সম্পদ জীবাশ্ম, আমরা শুরুতেই এই অধ্যায় শেষে আমরা কি জানবো? একটা বার হচ্ছে এই অধ্যায় শেষে আমরা কি জানবো সেই বিষয় সম্বন্ধে আমরা একটু জেনে নিই। আসলে এই অধ্যায় শেষে আমরা অনেক কিছুই জানবো, তবে আজকের আলোচনার টপিক থেকে আমরা কি জানবো সেই বিষয়টা আমরা লিখবো। কারণ আমাদের একটা অধ্যায় পড়ার পরে আমরা কি জানবো সেই সম্পর্কে কিন্তু আমাদের সবার আগে ধারণা নিয়ে নিতে হবে। তাহলে সেই ধারণার অংশ বিশেষ হিসেবে আমাদের জীবাশ্ম জ্বালানির ধারণা, জীবাশ্ম জ্বালানির ধারণা ব্যাখ্যা করতে পারবো। দেখো, প্রথমেই আমি লিখেছি এখানে যে জীবাশ্ম জ্বালানির ধারণা ব্যাখ্যা করতে পারবো। এরপরে আমাদের যে বিষয়টা দাঁড়াচ্ছে, পেট্রোলিয়াম পেট্রোলিয়ামকে জৈব যৌগের মিশ্র হিসেবে জৈব যৌগের মিশ্রণ হিসাবে ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমি লিখেছি জীবাশ্ম জ্বালানির ধারণা ব্যাখ্যা করতে পারবো।
পেট্রোলিয়ামকে জৈব যৌগের মিশ্রণ হিসাবে ব্যাখ্যা করতে পারবো। এবং এর পাশাপাশি আমরা পেট্রোলিয়ামের 3 নম্বর, পেট্রোলিয়ামের ব্যবহার, পেট্রোলিয়ামের ব্যবহার ব্যাখ্যা করতে পারবো। আমি আজকে এখানে 3টা বিষয় শুধু লিখলাম। আমাদের আসলে খনিজ সম্পদ, জীবাশ্ম এই অধ্যায় শেষে আমরা কি জানবো সেই বিষয় থেকে মাত্র 3টা বিষয় আমরা লিখেছি, কারণ আমরা এই অধ্যায় শেষে অনেক কিছুই জানবো। তবে আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে, 1, জীবাশ্ম জ্বালানি ধারণা ব্যাখ্যা করতে পারবো। পেট্রোলিয়ামকে আমরা জৈব যৌগের মিশ্রণ হিসাবে ব্যাখ্যা করতে পারবো। পেট্রোলিয়ামের ব্যবহার ব্যাখ্যা করতে পারবো। তাহলে আসা যাক আমাদের এই যে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, এখানে থেকে প্রথমেই আমাদের জানতে হবে, যেহেতু শব্দটা হচ্ছে জীবাশ্ম, জীবাশ্ম সম্পর্কে তোমাদের প্রথমে ধারণা নিতে হবে যে জীবাশ্ম আসলে কি। দেখা যাচ্ছে যে উদ্ভিদ এবং প্রাণী, এটাকে আমরা একসাথে কি বলি? জীব বলতে পারি। জীব মাটির নিচে চাপা পড়বে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে। মাটির নিচে চাপা পড়ে উচ্চ চাপ এবং উচ্চ তাপে মিলিয়ন মিলিয়ন বছর এর ব্যবধানে বিভিন্ন ভৌত ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয়ে যেই অবস্থা প্রাপ্ত হবে সেটাকে আমরা বলবো জীবাশ্ম, জীবের অংশ। অর্থাৎ দেখা যাচ্ছে জীব, আমি আবার বলছি জীব মানে উদ্ভিদ এবং প্রাণী মাটির নিচে চাপা পড়ে মিলিয়ন মিলিয়ন বছরের ব্যবধানে উচ্চ চাপ, উচ্চ তাপ এর মাধ্যমে ভৌত ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যেই অবস্থা প্রাপ্ত হবে সেটাই হচ্ছে জীবাশ্ম। এখন উদ্ভিদ ও প্রাণী এগুলো কোত্থেকে আসলো? পৃথিবীর শুরুর দিকে বা পৃথিবী সৃষ্টির পরবর্তী সময়গুলোতে অনেক বছর পেরিয়ে যাওয়ার পরে পৃথিবীর স্থলভাগ, বিশেষ করে জলভাগের মধ্যে, আমরা জানি তোমরা বায়োলজিতে পড়েছো যে জু প্লাঙ্কটন, জু শব্দের অর্থ কি? প্রাণী। জু প্লাঙ্কটন মানে হচ্ছে জলজ প্রাণীজ কণা, আর ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে জলজ উদ্ভিদ কণা। এই জলজ উদ্ভিদ কণা এবং জলজ প্রাণী কণা সময়ের ব্যবধানে মাটির নিচে চাপা পড়ে অত্যন্ত চাপে এবং তাপে ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, অর্থাৎ জীবাশ্মে পরিণত হয়েছে। জীবাশ্ম বলতে আমরা কয়লাকেও বুঝতে পারি। জীবাশ্মের মধ্যে আছে কয়লা, জীবাশ্মের মধ্যে আছে পেট্রোলিয়াম এবং জীবাশ্মের মধ্যে আছে হলো প্রাকৃতিক গ্যাস। তাহলে দেখা যাচ্ছে আমরা প্রথমেই যে ধারণাটা নিলাম সেটা হচ্ছে জীবাশ্ম কাকে বলে। আমাদের প্রথমে জানতে হবে জীবাশ্ম কাকে বলে। 1 নম্বর বিষয় হচ্ছে জীবাশ্ম কি, এটা তোমরা সংজ্ঞা আকারে জানবে। জীবাশ্ম কি, আমি সংজ্ঞাটা আবারও বলছি তোমাদের বোঝার জন্য। বইয়ের মধ্যে 2 ধরনের সংজ্ঞা দেওয়া আছে জীবাশ্ম সম্পর্কে। 2টা সংজ্ঞার মধ্যে যে কোনো একটা সংজ্ঞা বা 2টা সংজ্ঞা মুখস্থ করলে হবে, বুঝতে হবে। জীবাশ্ম সম্পর্কে আমি আবারও বলছি যে প্রাকৃতিক দুর্যোগ বা পরিবর্তনের মধ্য দিয়ে জীব, উদ্ভিদ অথবা প্রাণী মাটির নিচে চাপা পড়ে মিলিয়ন মিলিয়ন বছরের ব্যবধানে ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে যে অবস্থা প্রাপ্ত হবে তাকে বলা হচ্ছে জীবাশ্ম। এখন জীবাশ্মের সংজ্ঞাটা আমরা জানলাম, তোমরা অবশ্যই এটা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে। 2 নম্বর বিষয় হচ্ছে জীবাশ্ম কারা কারা আমরা যে জীবাশ্ম আকারে পাবো, জীবাশ্ম আকারে যাদেরকে আমরা পাবো, জীবাশ্মদের মধ্যে আছে, জীবাশ্মগুলো কি কি সেটা আমরা জানবো। জীবাশ্মগুলোর মধ্যে আছে 1 নম্বরে আছে হলো, আমরা ক খ দিয়ে লিখি। প্রথমেই আছে কয়লা, কয়লাকে আমরা জীবাশ্ম আকারে পাই। আমরা খ নাম্বার দিয়ে লিখতে পারি পেট্রোলিয়াম,
পেট্রোলিয়াম। আমরা গ নাম্বার দিয়ে 3 নাম্বার লিখতে পারি প্রাকৃতিক গ্যাস। তাহলে আমরা জীবাশ্ম সম্পর্কে জেনেছি, কিন্তু জীবাশ্মগুলোকে আমরা কি কি আকারে পাই? জীবাশ্মগুলোকে পাই হচ্ছে আমরা কয়লা আকারে পাই, পেট্রোলিয়াম আকারে পাই, এবং হচ্ছে প্রাকৃতিক গ্যাস আকারে পাই। কয়লার মূল উপাদান কি? কয়লার মূল উপাদান হচ্ছে, মূল উপাদান হলো শুধুই কার্বন। কয়লার মূল উপাদান হিসেবে আমরা শুধুই কার্বন পাবো। আর পেট্রোলিয়ামের মূল উপাদান হিসেবে আমরা পাই হচ্ছে কার্বন এবং হচ্ছে কি হাইড্রোজেন। যেহেতু এটা হাইড্রোকার্বন, কার্বন এবং হচ্ছে হাইড্রোজেন, তাহলে আমরা হাইড্রোজেন পাবো। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানও কিন্তু কার্বন এবং হচ্ছে কি হাইড্রোজেন। তাহলে আমরা আবার মনে করার চেষ্টা করি যে আমরা জীবাশ্ম কাকে বলে জেনেছি, এবং জীবাশ্মগুলো কি কি? জীবাশ্মগুলো হচ্ছে কয়লা, জীবাশ্মগুলো হচ্ছে পেট্রোলিয়াম, জীবাশ্ম হচ্ছে প্রাকৃতিক গ্যাস। কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন, এবং পেট্রোলিয়ামের মূল উপাদান হচ্ছে কার্বন হাইড্রোজেন, এবং প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে কার্বন এবং হচ্ছে হাইড্রোজেন। আমরা এইগুলো সম্পর্কে ধীরে ধীরে জানার চেষ্টা করব। আমরা প্রাকৃতিক গ্যাস সম্পর্কে আমাদের বইতে সামান্য একটু বিষয় আলোচনা করা আছে। আমাদের বিস্তারিত আলোচনা হবে পেট্রোলিয়াম নিয়ে। পেট্রোলিয়াম হচ্ছে বিভিন্ন জৈব যৌগের মিশ্রণ। পেট্রোলিয়াম হচ্ছে হাইড্রোকার্বন, এবং পেট্রোলিয়ামের মধ্যে বিভিন্ন ধরনের জৈব যৌগগুলো মিশ্রিত অবস্থা থাকে, সেগুলো নিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো শুরুতেই আমরা একটা কথা বলে রাখি যে কয়লা সম্পর্কে আমাদের বইয়ে, আমাদের এই অধ্যায়ে তেমন বিস্তারিত আলোচনা নাই। শুধু আমাদের এইটুকু জানলেই হবে যে কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন। যেহেতু শুধুমাত্র কার্বন, যা তার কারণেই দেখা যাচ্ছে কয়লা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয় নাই। আর প্রাকৃতিক গ্যাস নিয়ে আমরা একটু আগে আলোচনা করে ফেলবো। পেট্রোলিয়াম নিয়ে আমাদের পুরো অধ্যায়টাই আসলে মূলত পেট্রোলিয়াম নিয়ে আলোচনা। পেট্রোলিয়াম সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। তোমাদের একটা বিষয় জানতে হবে, প্রাকৃতিক গ্যাসে আমি গ নাম্বারটা নিয়ে আগে আলোচনা করে শেষ করে পরবর্তীতে আমি খ নাম্বারটা পেট্রোলিয়াম নিয়ে বিস্তারিত আমরা দীর্ঘদিন আলোচনা করব। আমরা গ নাম্বার যে বিষয়টা এখানে লিখছি সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের উপাদান সমূহ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। উপাদান সমূহ আমরা এখানে আবার 1, 2 দিয়ে লিখতে পারি। প্রাকৃতিক গ্যাসের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমরা তালিকাবদ্ধ করার চেষ্টা করব। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানগুলো আমরা লিখব। মিথেন। মিথেন হচ্ছে 80%। 2 নম্বরে হচ্ছে ইথেন। ইথেন হচ্ছে 7%। ইথেন পরে বিউটেন। 3 নম্বরে হচ্ছে আমাদের বিউটেন ও আইসোবিউটেন। আইসোবিউটেন হচ্ছে 6%। এবং পেন্টেন। প্রোপেন আছে। প্রোপেন হচ্ছে এটা হচ্ছে 4% হবে। প্রোপেন আছে হলো 6%। এবং পেন্টেন হচ্ছে 3%।
আমরা যে বিষয়টা লিখেছি এখানে, প্রাকৃতিক গ্যাসের উপাদান সমূহ মিথেন 80%, এটাকে আমরা বলবো মূল উপাদান। এটাকে বলবো মূল উপাদান, কারণ প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানই হচ্ছে মিথেন। তোমরা জানো আমাদের বাসা বাড়িতে রান্না বান্নার কাজে আমরা ব্যবহার করে থাকি এই গ্যাসটা। প্রাকৃতিক গ্যাসের উপাদান সমূহ মিথেন 80% মূল উপাদান, ইথেন 7%, বিউটেন ও আইসোবিউটেন 4%, প্রোপেন 6% এবং প্যান্টেন হচ্ছে 3%। এই উপাদানগুলোর মধ্যে আমরা বললাম যে এটা হচ্ছে কি মূল উপাদান। এখন বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, এটা মধ্যে মিথেনের শতকরা পরিমাণ হচ্ছে 99.99%। তাহলে বিষয়টা খুবই আনন্দদায়ক বিষয় যে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস কতটা পিওর বা বিশুদ্ধ এবং কতটা গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে সারা পৃথিবীতে এভারেজে হচ্ছে মিথেন 80%, 80%। অথচ বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেনের পরিমাণ হচ্ছে 99.99%, মানে অন্যান্য উপাদানগুলো একেবারেই কম থাকে। তাহলে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখতে পারি আমরা, বিশেষ দ্রষ্টব্য হাদিসের নিচে দেখা যাচ্ছে, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেন হচ্ছে 99.99%। তাহলে এই যে বিষয়টা আমি বললাম যে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেন 99.99%, মানে একেবারেই বিশুদ্ধ বলা যায়, অনেকটাই বিশুদ্ধ। তাহলে এটা অত্যন্ত দামি এটা। তাহলে আমরা আবার একটু বোঝার চেষ্টা করি, আমরা যেহেতু এই বিষয়গুলো সম্বন্ধে ধারাবাহিকভাবে জানবো, প্রাকৃতিক গ্যাস সম্পর্কে আমরা কিন্তু আসলে এইটুকু তথ্য জানার চেষ্টা করবো। আমাদের পুরো অধ্যায়ের আলোচনা হচ্ছে পেট্রোলিয়াম নিয়ে। তো আমরা জীবাশ্ম কাকে বলে জেনেছি, জীবাশ্মগুলো কি কি সেটা জানলাম। সেটার মধ্যে থেকে আমরা প্রাকৃতিক গ্যাস নিয়ে কথা শুরু করলাম, যে প্রাকৃতিক গ্যাসের উপাদান সমূহ মিথেন, ইথেন, বিউটেন, প্রোপেন, প্যান্টেন, এগুলো শতকরা পরিমাণ আমি তোমাদেরকে লিখে দিয়েছি, এবং এর মধ্যে মূল উপাদান হচ্ছে মিথেন। আর বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেন হচ্ছে 99.99%। এই বিষয়গুলো, তাহলে এই তথ্যগুলো তোমাদের সব জানা থাকতে হবে। এরপরে আমরা পেট্রোলিয়াম নিয়ে আলোচনা শুরু করব। তোমরা প্রত্যেকেই এই বিষয়গুলো একটু খাতায় তুলে নিতে হবে, যাতে এই সমস্ত বিষয়গুলো বইয়ের মধ্যে আছে। বই রিডিং পড়তে হবে ব্যাপকারে, পাঠ্য বই রিডিং করার কোনো বিকল্প নাই। অর্থাৎ আমাদের এমসিকিউর জন্য, আমাদের রিটেনের জন্য পাঠ্য বইয়ের প্রতিটা লাইন টু লাইন ভালো করে পড়তে হবে, এবং সেখান থেকে আমাদেরকে প্রশ্ন করতে হবে, এবং তুমি নিজে অনেক তথ্য জানতে পারবা। দেখা যাচ্ছে পাঠ্য বই রিডিং পড়ার কোনো বিকল্প নেই। এই কথাটা বারবার কেন বলছি, যে তোমার নৈবিত্তিক পরীক্ষাগুলোতে সঠিক উত্তর দেওয়ার জন্য এটা খুবই জরুরি, এবং বেসিক অর্থাৎ তোমার জ্ঞানমূলক জায়গাটা তোমরা ক্লিয়ার করতে পারবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের পাঠ্য বই রিডিং পড়লে আমরা এখানে সমস্ত বিষয়গুলো পেয়ে যাব। এখন আমরা পেট্রোলিয়াম নিয়ে কথা বলবো। তোমাদেরকে একটু তোলার সময় দিচ্ছি, 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা এই বিষয়টা একটু তুলে নাও। 1 মিনিটের মধ্যে এই বিষয়গুলো তুলে নিতে হবে তোমাদের খাতায়। তোমরা দ্রুত সবাই এই বিষয়গুলো একটু খাতায় তুলে নাও, যাতে করে তোমরা বাসায় ধারাবাহিকভাবে এগুলাকে প্র্যাকটিস করতে পারো। বই তো রিডিং পড়তেই হবে, কিন্তু এই বিষয়গুলো মাথায় সবসময় রাখতে হবে। আমরা এখন পেট্রোলিয়াম সম্পর্কে আলোচনা করব।
পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম শব্দের অর্থ আমাদের জানতে হবে সবার আগে। পেট্রোলিয়াম, পেট্রো শব্দের অর্থ কি? পেট্রো শব্দের অর্থ হলো পাথর, আর ওলিয়াম শব্দের অর্থ হচ্ছে তেল। তাহলে পেট্রোলিয়াম শব্দের অর্থ দাঁড়ালো পাথরে তেল। পাথরে তেল কেন বলা হলো? সাধারণত ভূপৃষ্ঠ থেকে 5,000 ফুট 5,000 ফুট গভীর থেকে শুরু করে তারও আরো অনেক ভিতরের কোনো গভীরতায় আমরা এই উপাদানগুলোকে পেয়ে থাকি। বিভিন্ন পাথরের ফাঁকে ফাঁকে এই বিষয়গুলো থাকে। তাহলে পেট্রোলিয়াম শব্দের অর্থ হলো পাথরের তেল। আমরা বিষয়টা লিখতে পারি। পেট্রো শব্দের অর্থ, পেট্রো অর্থ হলো পাথর, আর ওলিয়াম, ওলিয়াম হচ্ছে তৈল বা তেল যেটা আমরা বলি। তাহলে পেট্রোলিয়াম শব্দের অর্থ হলো পাথরে, পাথরে তৈল। পেট্রোলিয়াম এক শব্দ হয়ে গেল, অর্থ পাথুরে তৈল, পাথুরে তৈল। সাধারণত সাধারণত 5,000 ফুট বা তার থেকেও বেশি গভীরতায় শিলা, শিলা অর্থ হলো পাথর। পেট্রোলিয়াম অর্থ পাথুরে তৈল, সাধারণত 5,000 ফুট বা তার থেকেও বেশি গভীরতায় শিলার ফাঁকা স্থানে পেট্রোলিয়াম জমা থাকে। তাহলে এইগুলাকে যখন তোলা হবে, এগুলাকে বলা হয়, যখন এই পেট্রোলিয়ামকে 5,000 ফুট বা তার বেশি গভীর অঞ্চল থেকে উত্তোলন করা হবে, এটাকে বলা হবে অপরিশোধিত তৈল বা ক্রুড অয়েল বলা হয়। ইংরেজিতে বলা হয় ক্রুড অয়েল, আর আমরা এটাকে বাংলায় বলতে পারি অপরিশোধিত তেল। এই অপরিশোধিত তেলের মধ্যে, অর্থাৎ পেট্রোলিয়ামকে যখন উত্তোলন করা হবে, পেট্রোলিয়ামকে উত্তোলন করা হলে তা অপরিশোধিত তৈল হিসেবে বিবেচিত হয়। এটাকে বলা হয় ক্রুড অয়েল বলা হয়। ক্রুড অয়েল বলা হয়। তোমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে আমরা কিন্তু পেট্রোলিয়াম নিয়ে ধারাবাহিকভাবে আগাচ্ছি, যে পেট্রো শব্দের অর্থ হলো পাথর, ওলিয়াম শব্দের অর্থ হলো তৈল। তাহলে পেট্রোলিয়াম অর্থ হলো পাথরের তৈল, সাধারণত 5,000 ফুট বা তার থেকেও বেশি গভীরতায় শিলার ফাঁকা স্থানে, অর্থাৎ পাথরের ফাঁকা স্থানে পেট্রোলিয়াম জমা থাকে। আর কূপ খননের মাধ্যমে, তোমরা কূপ খননের কথা শুনেছো যে বাংলাদেশ বা বিভিন্ন দেশের বিভিন্ন খনিজ অনুসন্ধান প্রতিষ্ঠান আছে, পেট্রোলিয়ামকে উত্তোলন করা হলে তা অপরিশোধিত তৈল হিসেবে বিবেচিত হবে। তাহলে দেখা যাচ্ছে এখন পেট্রোলিয়াম হচ্ছে বিভিন্ন ধরনের জৈব যৌগের মিশ্রণ। পেট্রোলিয়ামের মধ্যে অসংখ্য বিভিন্ন ধরনের জৈব যৌগ থাকে। পেট্রোলিয়ামের মধ্যে যে জৈব যৌগগুলো মিশ্রিত থাকে, এটাকে আলাদা করার উপায় কি? আমরা এখন জানবো যে এই অপরিশোধিত তৈল থেকে কিভাবে বিভিন্ন ধরনের জৈব যৌগ পাওয়া যাবে।
অর্থাৎ পেট্রোলিয়াম তো একটা মিশ্রণ। প্রথমেই আমাদের জানতে হবে পেট্রোলিয়ামটা আসলে এটা মিশ্রণ, এর মধ্যে অসংখ্য বা বিভিন্ন ধরনের জৈব যৌগ পাওয়া যায়। আমরা কিভাবে এটাকে এই পেট্রোলিয়াম থেকে আলাদা করব সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব। এই তথ্যগুলো তোমাদের জানতে হবে। আমরা লিখব পেট্রোলিয়াম পেট্রোলিয়াম হলো বিভিন্ন জৈব যৌগের মিশ্রণ। জৈব যৌগের তরল মিশ্রণ। তাহলে পেট্রোলিয়াম হলো বিভিন্ন জৈব যৌগের তরল মিশ্রণ। যেই পদ্ধতির সাহায্যে পেট্রোলিয়াম থেকে বিভিন্ন উপাদানগুলোকে আলাদা করা হয় সেই পদ্ধতির নাম হচ্ছে আংশিক পাতন। আংশিক পাতন পদ্ধতির সাহায্যে আংশিক পাতন পদ্ধতির সাহায্যে পেট্রোলিয়াম থেকে বিভিন্ন বিভিন্ন স্ফুটনাঙ্কে তাহলে আংশিক পাতন পদ্ধতির সাহায্যে পেট্রোলিয়াম থেকে বিভিন্ন স্ফুটনাঙ্কে উপাদানগুলোকে পৃথক করা হয়। উপাদানগুলোকে পৃথক করা হয়। পৃথক করা হয়। এখন আমরা জানবো যে পৃথক করে আমরা কি কি পাবো, পেট্রোলিয়াম থেকে আমরা কি কি পেতে পারি। পেট্রোলিয়াম থেকে আমরা কি কি পাবো সেই বিষয়গুলো এখন আমরা একটু তালিকা করার চেষ্টা করব। বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন স্ফুটনাঙ্কে আমরা কি কি পেতে পারি সেই বিষয়গুলো জানবো। অর্থাৎ আংশিক পাতন পদ্ধতিটা আমাদের আবার একটু জানতে হবে যে আংশিক পাতন বিষয়টা কি, সেই সংজ্ঞাটা তোমাদের আমি বলবো। তবে আংশিক পাতন পদ্ধতির সাহায্যে আমরা পেট্রোলিয়াম থেকে বিভিন্ন ধরনের জৈব উপাদানগুলো আমরা যে পাবো সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। পেট্রোলিয়াম থেকে আমরা যা পাবো সেটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। প্রথমেই হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। একটা সময় ছিল যখন পেট্রোলিয়াম গ্যাসকে বাতাসে ছেড়ে দেওয়া হতো, এটাকে ব্যবহার করা হতো না। বর্তমানে এটাকে এলএনজি হিসেবে, লিকুইড ন্যাচারাল গ্যাস হিসেবে, এলপি হিসেবে, লিকুইড পেট্রোলিয়াম, এটাকে বলে পেট্রোলিয়াম গ্যাস, এলপি বলা হয়। লিকুইড পেট্রোলিয়াম গ্যাস হিসেবে এটাকে ব্যবহার করা হয়। একসময় এটাকে বর্তমানে চাহিদা বেড়ে যাওয়ার কারণেই এই পেট্রোলিয়াম গ্যাসকে ব্যবহার উপযোগী ব্যবহার করা হয়। এটা আমরা পাবো হলো এর স্ফুটনাঙ্ক হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা পেট্রোলিয়াম থেকে পেট্রোলিয়াম গ্যাসকে আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাবো। পেট্রোলিয়াম গ্যাস মানে এলপি গ্যাস। তারপরে আমরা পাবো হচ্ছে গ্যাসোলিন পাবো। গ্যাসোলিন পাবো হচ্ছে আমরা 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা ফুটতে শুরু করে। পেট্রোলিয়াম থেকে 20 ডিগ্রিতে ফুটতে শুরু করবে পেট্রোলিয়াম গ্যাস, এটা আলাদা হয়ে যাবে। আবার পেট্রোলিয়াম থেকে 70 ডিগ্রিতে ফুটতে শুরু করবে গ্যাসোলিন জাতীয় পদার্থ, যেটা 70 ডিগ্রিতে ফুটে এটা আলাদা হয়ে যাবে। অর্থাৎ স্ফুটনাঙ্কের ভিত্তিতে প্রত্যেকটা, কারণ সকল পদার্থের স্ফুটনাঙ্ক এক না, প্রত্যেকটা পদার্থের স্ফুটনাঙ্ক হচ্ছে ভিন্ন ভিন্ন। যেই পদার্থের স্ফুটনাঙ্ক যত, সেই পদার্থ সেই স্ফুটনাঙ্কে আলাদা হয়ে যাবে। অর্থাৎ 20 ডিগ্রিতে সেটা আলাদা হবে হলো পেট্রোলিয়াম গ্যাস, আর 70 ডিগ্রিতে আলাদা হবে গ্যাসোলিন, নেফথা।
ন্যাপথালিন বলি আমরা কে, ন্যাপথাও বলি, ন্যাপথা, এটা আলাদা হয়ে যাবে হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ন্যাপথা আলাদা হয়ে যাবে। কেরোসিন তেল, এটা 170-এ, 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেরোসিন তেলটা আলাদা হয়ে যাবে। কেরোসিন তেল এটা আলাদা হয়ে যাবে 170 ডিগ্রিতে। আর 270-এ এটা আলাদা হয়ে যাবে হলো ডিজেল। ডিজেলের নাম তোমরা অবশ্যই শুনেছ, ডিজেল এটা আলাদা হয়ে যাবে। আর লুব্রিকেটিং তেল যেটা, লুব্রিকেটিং 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 এটাও একটা তেল, এটা আলাদা হয়ে যাবে হচ্ছে, লুব্রিকেটিং তেলের স্ফুটনাঙ্কটা দেওয়া নাই বইয়ের মধ্যে। জ্বালানি তেল, জ্বালানি তেল এটা আলাদা হবে হলো 340 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আরেকটা আছে বিটুমিন। সর্বশেষ কয়লা পাওয়া যাবে, যেটা রাস্তার পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত হয়, সেটা পাওয়া যাবে হলো বিটুমিন। বিটুমিন কয়লা, যেটা 300, এটাও 340 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আলাদা হবে। তিনশো 70 ডিগ্রি আলাদা হবে, এটা 370 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে আরো কিছু পদার্থ পাওয়া যায় আমাদের বইতে, যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো এখানে উপস্থাপন করা হলো। এখানে আরো কিছু উপাদান পেট্রোলিয়াম থেকে পাওয়া যাবে, মোম জাতীয় উপাদান পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়। তোমাদের সকলের ধারণা হয়তো সুন্দরবন থেকে আমরা প্রতি বছর 200 টন মধু পাই, 50 টন মোম পাই। এই 50 টন মোম দিয়ে সারা বিশ্ব বাংলাদেশের চাহিদা পূরণ হয়ে যাবে এমন না। আসলে আমরা পেট্রোলিয়াম জাতীয় পদার্থের কোন একটা জায়গায় গিয়ে আমরা মোম জাতীয় উপাদান পাই, যে মোম বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তো আমরা একটু আবার জানার চেষ্টা করি যে পদ্ধতিটার নাম কি। এখানে যে পদ্ধতিটার নাম বলছে আংশিক পাতন, আমি একটু মার্ক করে এখানে বক্স করে দিলাম। আংশিক পাতন পদ্ধতির সাহায্যে পেট্রোলিয়াম থেকে বিভিন্ন স্ফুটনাঙ্কে, এখানে মূল শর্ত হলো স্ফুটনাঙ্ক, অর্থাৎ স্ফুটনাঙ্কের ভিত্তিতে উপাদানগুলোকে পৃথক করা হয়। তো পেট্রোলিয়ামকে আমরা আংশিক পাতন পদ্ধতির সাহায্যে কি পাবো, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাবো পেট্রোলিয়াম গ্যাস, 70 ডিগ্রিতে পাবো হচ্ছে আমরা গ্যাসোলিন, 120 ডিগ্রিতে পাবো হলো ন্যাপথা, 170 ডিগ্রিতে পাবো কেরোসিন, এবং 270 ডিগ্রিতে পাবো ডিজেল, ডিজেল জাতীয় উপাদান পাবো। আর 270 এবং 340-এর মাঝামাঝি কোনো তাপমাত্রা আমরা লুব্রিকেটিং তেল পাবো, 340-এ জ্বালানি তৈল, আর 370-এ বিটুমিন জাতীয় কয়লা পাবো। তো আমরা আমাদের ক্লাসের শেষের দিকে চলে আসছি প্রায়। তোমাদেরকে আজকে আমি শিখন ফল লিখে দিয়েছিলাম 3টা। তো আমরা আমাদের টার্গেটের কাছাকাছি, 100% টার্গেট ফিল আপ হয়নি। আমাদের যে 3টা শিখন ফল আমরা আজকে লিখেছিলাম, 3টা শিখন ফলের মধ্যে একটা শিখন ফল না, মনে হয় পুরোটাই হয়ে গেছে আমাদের প্রায়, কারণ আমরা পেট্রোলিয়াম জাতীয়, এখন একটা বিষয় রয়ে গেছে ব্যবহার। তোমরা বলতে পারো যে পেট্রোলিয়াম গ্যাস, গ্যাসোলিন, ন্যাপথা, কেরোসিন তেল, ডিজেল, লুব্রিকেটিং অয়েল, জ্বালানি তেল, এগুলো সম্বন্ধে প্রতিটা টপিকের উপরে বইয়ের মধ্যে ব্যবহার লেখা আছে। তোমরা নিজ দায়িত্বে ব্যবহারগুলো পড়ে ফেলবে, কারণ ব্যবহারটা রিডিং করলেই বোঝা যাবে। আমি তো এখানে পেট্রোলিয়াম জাতীয় অয়েলের উপাদানগুলোকে পৃথক করে দিয়েছি। তাহলে তোমরা আজকে ক্লাসে যা জানলে এই বিষয়গুলো তোমরা অবশ্যই তোমাদের নিজেদের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করবে। পাঠ্য বইয়ে অনেক কিছুই থাকবে, সেটা আমরা নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করবো, আয়ত্ত করার চেষ্টা করবো, যাতে করে আমরা যে কোনো সময় আমরা সেই বিষয়টাকে পরীক্ষার খাতায় হোক বা নিজেকে যাচাই করার জন্য আমরা এটাকে উপস্থাপন করতে পারি। তো আজকের কাজটা তোমাদের যা ক্লাস হলো এটাই বাড়ি কাজ থাকবে, কিন্তু রিডিং এর গুরুত্ব বাড়ানোর জন্য পরবর্তী ক্লাসের প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদেরকে আমি একটা কাজ দিয়ে দিব, সেটা হচ্ছে হাইড্রোকার্বন। তোমরা আজকের পড়ানোর টপিকের সাথে সাথে হাইড্রোকার্বন সম্পর্কে রিডিং পড়ে রাখবে। আগামী ক্লাস আমরা হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন এবং সেই হাইড্রোকার্বন থেকে ধীরে ধীরে আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করব। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে এই ক্লাসে অংশগ্রহণ করেছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে করলে আশা করি 11 অধ্যায় অনেক বড় একটা অধ্যায়, জৈব যৌগ সম্পর্কে তোমরা ব্যাপক ধারণা লাভ করতে পারবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে
সরাসরি ফোনে যোগাযোগ করে তোমরা আমাদের প্রশ্ন করতে পারবে এবং তোমাদের দুর্বোধ্য বিষয়গুলা আলোচনা করার জন্য আমাদেরকে অনুরোধ করতে পারবে। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।